আসসালামু আলাইকুম স্যার। আম, আজকে আমরা অ্যানেস্থেসিয়ার রেসিডেন্ট আমাদের গ্রুপ গ্রুপ সির আমাদের আজকে প্রেজেন্টেশনের টপিক ছিল হেমোডাইনামিক্স ইন মেকানিক্যাল ভেন্টিলেশন। তো আমরা এই গ্রুপ সিতে আমরা ছিলাম ডক্টর সাইদুল ইসলাম, ডক্টর ফাহাদ ইসলাম শান্ত, ডক্টর উম্মে তানিয়া হক, ডক্টর অন্তরা নন্দিতা, ডক্টর ফারজানা মাহমুদ জেরি। তো আমাদের আজকের প্রেজেন্টেশনের কন্টেন্ট গুলো হচ্ছে হোয়াট ইজ মেকানিক্যাল ভেন্টিলেশন, টাইপ অফ মেকানিক্যাল ভেন্টিলেশন, হাউ মেকানিক্যাল ভেন্টিলেশন ওয়ার্কস, what is hemodynamics, hemodynamic change in mechanical ventilation, component of hemodynamic monitoring. তো আমাদের ফার্স্ট টপিক, আমরা মেকানিক্যাল ভেন্টিলেশন বলতে আসলে কি বুঝি সেটাতে যাই। মেকানিক্যাল ভেন্টিলেশন ইজ এনি মিনস ইন হুইচ ফিজিক্যাল ডিভাইসেস অর মেশিনস আর ইউজ টু either assist or replace spontaneous respiration. মেকানিক্যাল ভেন্টিলেশনে এই থিঙ্কিংটা কখন আসছিল? মেকানিক্যাল ভেন্টিলেশনে থিঙ্কিংটা আনছেন অ্যান্ড্রেস উইসলি বিসেলাস 1543 সালে। ইনি হচ্ছেন অ্যান্ড্রেস উইসলি। তো আমাদের টাইপস অফ মেকানিক্যাল ভেন্টিলেশন, দুই ধরনের টাইপস ছিল এখনো, নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন এবং পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। কিন্তু নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনটা এখন আর হচ্ছে ইউজ করা হয় না, এখন আমরা পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ইউজ করি। তো নেগেটিভ প্রেসার ভেন্টিলেশনটা কি ছিল? প্রেসার লোয়ার দেন অ্যাটমসফেরিক প্রেসার অ্যাপ্লাইড টু এক্সট্রা থোরাসিক স্পেস ডিউরিং ইন্সপিরেশন। আর পজিটিভ প্রেসার ভেন্টিলেশন হচ্ছে pressure higher than atmospheric pressure is applied to the intraalveolar space during inspiration. ডিফারেন্সটা এখানেই যে নেগেটিভ প্রেসারটা আমরা এক্সট্রা থোরাসিক স্পেসে দিতাম, কিন্তু আমরা পজিটিভ প্রেসার ভেন্টিলেশনটা এখন ইন্ট্রাঅ্যালভিওলার স্পেসে দিই। তো পজিটিভ প্রেসার ভেন্টিলেশন আবার দুই ধরনের, একটা হচ্ছে ইনভেসিভ আর একটা নন ইনভেসিভ। নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন কি ছিল? নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন, আর্লি নেগেটিভ প্রেসার ভেন্টিলেটর ওয়ার নোন এজ আয়রন লাং। The patient body was engaged in an iron cylinder and negative pressure was generated. So the use of negative pressure ventilator are restricted in clinical practice because they limit positioning and lack adaptability to large or small body torsions or cysts. এটাই ছিল আমাদের সেই লাং, আয়রন লাংটা। এই মেশিনের মধ্যে হচ্ছে কি একটা পেশেন্টকে দেওয়া হতো এবং এক্সট্রা থোরাসিক স্পেসে আমরা নেগেটিভ প্রেসার দিতাম। এখন আমরা আসি মেকানিক্যাল ভেন্টিলেটর কি। মেকানিক্যাল ভেন্টিলেটর ইজ এ apparatus which can replace normal mechanism of breathing either by providing intermittent or continuous flow of oxygen or air under pressure, which is connected to the patient by a tube inserted through mouth, the nose, or an opening in the trachea. পজিটিভ প্রেসার ভেন্টিলেশনে এগুলো হচ্ছে আমাদের নন ইনভেসিভ, দুইটা ছবি দেওয়া আছে। এগুলো নন ইনভেসিভ মেথডে আমরা হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করে থাকি। আর এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ভেন্টিলেশনের ইনভেসিভ যে মেশিনটা, সেই মেশিনটা। এখন আমাদের এই মেশিনটা হচ্ছে কি, আমাদের এখন পজিটিভ প্রেসার ভেন্টিলেশন আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু দেখি। যে নর্মাল রেসপিরেশনের সময় আমাদের অ্যাটমসফেরিক প্রেসার, আমরা সবাই জানি যে অ্যাটমসফেরিক প্রেসারটা থাকে 0 সেন্টিমিটার অফ ওয়াটার। কিন্তু আমাদের এখানে ভিসেরাল প্লুরা এবং প্যারাটাল প্লুরা, মানে ট্রান্স প্লুরাল যে প্রেসারটা, যখন আমাদের ইন্সপিরেশনের সময় আমাদের ইন্টারথোরাসিক প্রেসারটা ফল করে এবং ডায়াফ্রামটা হচ্ছে কি সাপ্রেস করে, তখন আমাদের এই প্রেসারটা হচ্ছে কি ফল করবে ইন ট্রান্সপ্লুরাল প্রেসারটা, যেটা 5 সেন্টিমিটার অফ ওয়াটার পর্যন্ত ফল করতে পারে। এখন এই যে প্রেসারটা ফল করলো, এটার জন্য আমাদের অ্যালভিওলাসে কি চেঞ্জ হবে? অ্যালভিওলাসে আমাদের এই প্রেসারটা -1 সেন্টিমিটার অফ ওয়াটার পর্যন্ত হচ্ছে ফল করে ডিউরিং ইন্সপিরেশন। তো এই প্রেসার ফলের কারণে আমাদের অ্যাটমসফেরিক প্রেসার এবং অ্যালভিওলাসের যে প্রেসার ডিফারেন্স, এটার জন্য আমাদের হচ্ছে কি ইন্সপিরেশন হবে এবং বাতাস হচ্ছে অ্যালভিওলাসে প্রবেশ করবে। কিন্তু নরমালি কিন্তু 0 সেন্টিমিটার অফ ওয়াটার থাকে অ্যালভিওলাসে। আর এক্সপিরেশনের সময় এই প্রেসারটা হচ্ছে প্লাস হবে, +1 হবে এবং প্যাসিভলি হচ্ছে এক্সপিরেশন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নরমাল রেসপিরেশন। কিন্তু পজিটিভ প্রেসার ভেন্টিলেশনে আমরা কি করব? পজিটিভ প্রেসার ভেন্টিলেশনে যেখানে আমাদের ইন্সপিরেশনের সময় আমাদের মাইনাস থাকে অ্যালভিওলাসের প্রেসারটা, সেখানে আমরা এই যে অ্যাটমসফেরিক 0 সেন্টিমিটার অফ ওয়াটার, সেখানে একটা আমরা আর্টিফিশিয়াল মেশিন দিয়ে একটা পজিটিভ প্রেসার অ্যালভিওলাসের মধ্যে প্রবেশ করাবো, যেটা
হচ্ছে 5 থেকে 20 সেন্টিমিটার হইতে পারে, 20 সেন্টিমিটার অফ ওয়াটার, কিন্তু আমরা নরমালি 8 সেন্টিমিটার অফ ওয়াটার হচ্ছে এভারেজ। তো এই যে আমরা পজিটিভ প্রেসার দিচ্ছি এখানে অ্যালভিউলাসে, সেই পজিটিভ প্রেসার দেওয়ার আমাদের উদ্দেশ্য কি থাকে? বলা হয় যে গ্রেটার রেডিয়াস অ্যালভিউলাস হচ্ছে স্টেবল অ্যালভিউলাস। তো আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে যদি এখানে কোনো কোলাপসিং হয়ে থাকে অ্যালভিউলাসটা, সেই অ্যালভিউলাসটাকে হচ্ছে আপনার রিফাংশনিং করা এবং তার সারফেস এরিয়াটা মানে রেডিয়াসটা এবং সারফেস এরিয়াটা বাড়িয়ে দেওয়া, যাতে সে বেশি পরিমাণ অক্সিজেন হচ্ছে অ্যাবজর্ব করতে পারে। এটা হচ্ছে আমাদের পজিটিভ প্রেসার ভেন্টিলেশনের উদ্দেশ্য। তো যেখানে দেখেন -1 ছিল ইন্সপিরেশনের সময়, সেখানে আমরা +8 দিচ্ছি এবং সেটা আমাদের ইন্ট্রাথোরাসিক প্রেসার কিন্তু হিউজলি বাড়ায় দিচ্ছে। তো এখানে দুই রকম মেকানিজম আছে। একটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস যদি আমরা দিই পজিটিভ প্রেসার, সেই কন্টিনিউয়াস পজিটিভ প্রেসারে আমরা শুধু ইন্সপিরেশনটা আমরা দিব, ইন্সপিরেশনের সময় প্রেসারটা দিব, কিন্তু এক্সপিরেশনের সময় আমরা হচ্ছে কি এই প্রেসারটা অফ করে দিব। সে অটোমেটিক আরেকটা টিউব আছে, সেই টিউব দিয়ে সে এক্সপিরেশন করবে এবং আমাদের আবার জিরোতে চলে যাবে। এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস প্রেসার ভেন্টিলেশন। আর আমরা আরেকটা আছে পিপে আমরা কি করব যে আমরা এখানে ইনস্টিড অফ হচ্ছে 8 সেন্টিমিটার অফ ওয়াটারের জায়গায় আমরা কিন্তু 16 সেন্টিমিটার অফ ওয়াটার পর্যন্ত আমরা দিতে পারি, এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট লেভেল থাকবে। এই লেভেলের নিচে এই পজিটিভ প্রেসারটা আর কমাবো না আমরা। সেটা হচ্ছে আমরা 16 সেন্টিমিটার অফ ওয়াটার দিয়ে প্রেসার দিলাম অ্যালভিউলাসে, ইন্সপিরেশন হলো, তারপরে আমরা আবার ছেড়ে দিলাম টিউবটা, আমাদের মানে ইন্সপিরেশন বন্ধ করে দিলাম, এক্সপিরেশন হতে হতে এটা -8 এ আসলো, তখন গিয়ে আমরা ইন্সপিরেটরি সাইকেলটা শুরু করলাম। কিন্তু তার মানে আমাদের +8 এর নিচে কখনো অ্যালভিউলাসের প্রেসার কমবে না। এটা আমরা করি কখন? যখন হচ্ছে কি পেশেন্টের লাং খুব বেশি কোলাপসিং অবস্থায় থাকে, তখন আমরা যাতে এটা আবার এগেইন যাতে কোলাপস না হয় সেটা প্রিভেন্ট করার জন্য আমরা এই পিপটা দিয়ে থাকি। আর যেটা কন্টিনিউয়াস বললাম, কন্টিনিউয়াসটা হচ্ছে কি যে একটা পেশেন্টের তার হচ্ছে অক্সিজেনের প্রয়োজনটা বেশি তাদের ক্ষেত্রে, কিন্তু আমরা পিপটা দিব যাদের কোলাপসিংটা বেশি তাদের জন্য। তো এটা হচ্ছে আমাদের মেকানিজম। এখন মেকানিজম অফ পজিটিভ ভেন্টিলেটর, আমি ওখানে যে কথাগুলো বললাম সেগুলো এখানে, যে inflate the lung by exerting positive pressure on the airway as compared to atmospheric pressure, forcing the alveoli to expand during the inspiration, allow the air to flow in the lung, and expiration occur passively. তো আমাদের এখানে মেইন ডিটারমিনেন্ট কি, আমাদের পজিটিভ প্রেসার যে সাকসেসফুল আর সাকসেসফুল না সেটার জন্য আমরা কি কি দেখব? যখন আমরা অক্সিজেন ইন করব তখন আমরা FiO2 বাড়ছে কিনা সেটা আমরা দেখব। FiO2 মিন্স হচ্ছে ফ্র্যাকশনেট ইন্সপায়ার অক্সিজেন। আর এরপরে আমরা অ্যালভিওলার প্রেসারটা দেখব যে অ্যালভিওলার প্রেসারটা অক্সিজেনের সাথে সাথে বাড়ছে কিনা, আর পিপ আমাদের অ্যালভিওলারটা রিওপেন করতে পারছে কিনা, এটা আমাদের ডিটারমিনেন্ট। আর যখন এক্সপিরেশন হবে, কার্বন ডাই অক্সাইড আউট হবে, তখন আমরা দেখবো আমাদের রেসপিরেটরি রেটটা বাড়ছে কিনা, টাইডাল ভলিউম বাড়ছে কিনা এবং ভেন্টিলেশন ঠিক আছে কিনা। এখানে পিপ মানে হচ্ছে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার। এরপরে আমাদের অবজেক্টিভ কি মেকানিক্যাল ভেন্টিলেশনের? ফার্স্ট হচ্ছে আমরা পালমোনারি গ্যাস এক্সচেঞ্জটাকে ইমপ্রুভ করব, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে সেটা আমরা ডিলিট করার চেষ্টা করব। তারপর হচ্ছে প্রেসার ভলিউম রিলেশনটাকে অল্টার করার চেষ্টা করব, পারমিট লাং এন্ড হচ্ছে এয়ারওয়ে হিলিং এন্ড হচ্ছে অ্যাভয়েড কমপ্লিকেশন। এই কয়েকটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ভেন্টিলেশনের অবজেক্টিভ। তো মেকানিক্যাল ভেন্টিলেশনের আমাদের ইন্ডিকেশন গুলো কি কি? 3 ধরনের ইন্ডিকেশন আছে। একটা হচ্ছে প্রাইমারি ইন্ডিকেশন, একটা প্রোবাইলেকটিক ইন্ডিকেশন, আর একটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডিকেশন। তো আমরা প্রাইমারি ইন্ডিকেশন কি কি আছে এটা একটু দেখে নিই। প্রাইমারি ইন্ডিকেশনের মধ্যে অ্যাকুট রেসপিরেটরি ফেলিওর 66%। অ্যাকুট রেসপিরেটরি ফেলিওরের মধ্যে এআরডিএস, হার্ট ফেলিওর থ্রু পালমোনারি এডিমা অর হাইপারটেনশন, নিউমোনিয়া, সেপসিস, কমপ্লিকেশন অফ সার্জারি, ট্রমা। কমা হচ্ছে 15% কেস, আর অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি 13% কেস, আর নিউরোমাসকুলার ডিজিজ 5% কেস। এটা আমাদের প্রাইমারি ইন্ডিকেশন। আর প্রোবাইলেকটিক ইন্ডিকেশনের মধ্যে কিছু আছে, যেমন শক, পোস্ট অপারেটিভলি হচ্ছে এক্সট্রিম অবিস পেশেন্ট, সেপসিসের যদি কোনো পসিবিলিটি থাকে, সিওপিডি আন্ডার আপার অ্যাবডোমিনাল সার্জারি, এবং হচ্ছে কার্ডিওভাস্কুলার এবং নিউরোলজিক্যাল সার্জারি। আরেকটা হচ্ছে অ্যাসিড অ্যাসপিরেশন সিম্পটম। এটা আমাদের প্রোবাইলেকটিক ইন্ডিকেশন। আর থেরাপিউটিক ইন্ডিকেশন হচ্ছে ফার্স্টে রিসিসিটেশন ফ্রম কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট, হাইপোভেন্টিলেশন অর অ্যাপনিয়া, ড্রাগ ওভারডোজ, নিউরোলজিক্যাল ডিসফাংশন, ট্রমা টু চেস্ট অর ল্যাসিরেটেড ডায়াফ্রাম। এই কয়েকটা হলো আমাদের ইন্ডিকেশন। ইন্ডিকেশনের মধ্যে আমরা সাধারণত প্রোবাইলেকটিক এবং থেরাপিউটিক যেই ইন্ডিকেশন গুলো আছে সেগুলো থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি ইন্ডিকেশনটা।
কারণ প্রথমে পেশেন্ট কিন্তু প্রাইমারি ইন্ডিকেশন নিয়েই, মানে প্রাইমারি ইন্ডিকেশনের যে টেস্ট গুলো সেগুলো নিয়ে কিন্তু আমাদের সাধারণত আইসিইউতে আসে এবং আমরা এগুলো মেকানিক্যাল ভেন্টিলেশন জন্য দেই। এরপরে আমরা দেখি ভেন্টিলেশনের মুড কি কি আছে। ভেন্টিলেশনের 3 রকম মুড আছে। একটা হচ্ছে কন্ট্রোল যেটা হচ্ছে আমাদের পুরোপুরি ভেন্টিলেটর হচ্ছে কি সাপোর্ট দিবে, সেখানে রেসপিরেটরি রেট এবং টাইডাল ভলিউম এটা ভেন্টিলেটর হচ্ছে সাপোর্ট, মানে সাপ্লাই দিবে। আর স্পন্টেনিয়াস মুড হচ্ছে কি পেশেন্ট নিজে তার রেসপিরেটরি রেট এবং টাইডাল ভলিউম মেইনটেইন করতে পারে। আর অ্যাসিস্ট কন্ট্রোল মুড যেখানে স্পন্টেনিয়াস এবং কন্ট্রোল দুইটার মিলে মিক্স করা হবে। তো কন্ট্রোল মুড আমরা এখানে কন্ট্রোল মুড ভেন্টিলেশন নিয়ে একটু আলোচনা করব, কারণ এটা আমাদের মেকানিক্যাল ভেন্টিলেশনের সাথে রিলেটেড। তো কন্ট্রোল মুড ভেন্টিলেশনের মধ্যে 3 রকম আছে। একটা হচ্ছে প্রেসার কন্ট্রোল ভেন্টিলেশন, ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন আর টাইম কন্ট্রোল ভেন্টিলেশন। আমরা এখন প্রেসার কন্ট্রোল ভেন্টিলেশনটা একটু দেখি। প্রেসার সাইকেল ব্রিদিং ফুললি ভেন্টিলেটর কন্ট্রোল। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের যে নির্দিষ্ট একটা প্রেসার আমরা মেনটেন করতে চাই, সেই নির্দিষ্ট যখন ইন্সপিরেশনের সময় আমরা অ্যালভিউলাসে ওই প্রেসারটা দিব, সেটা যখন আমরা রিচ করতে পারবো তখন আমরা এক্সপিরেশনে চলে যাব। এক্সপিরেশন থেকে আমরা আবার সেই সাইকেলটা ইন্সপিরেশন দিয়ে আমরা মেনটেন করব। এটাই হচ্ছে আমাদের প্রেসার কন্ট্রোল ভেন্টিলেশন। তো এটা কাদের জন্য সুইটেড ফর পেশেন্ট উইথ নিউরোমাসকুলার ডিজিজ। আর ইন্সপিরেটরি পেস স্টপ হোয়েন প্রিসেট ইন্সপিরেটরি প্রেসার ইজ রিচড, মানে আমাদের প্রেসারটা যখন আমাদের প্রিসেটে রিচ করবে অথবা ডিজায়ার প্রেসারে রিচ করবে তখন থেকে আমাদের এক্সপিরেশন হবে, আবার আমরা ইন্সপিরেটরি পেসটা আবার রিপিট করব। এটা হচ্ছে প্রেসার কন্ট্রোল ভেন্টিলেশন। আর ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন, এখানে আমাদের মেইন ফোকাস থাকবে টাইডাল ভলিউমের উপর। তো এটা হচ্ছে ভলিউম টার্গেট ভেন্টিলেশন, এবং টাইডাল ভলিউম যখন হচ্ছে আমরা ইন্সপিরেটরি সাইকেলে রিচ করতে পারবো, মানে প্রোভাইড করতে পারবো, তখন আবার সেটা এক্সপিরেশন দিয়ে আবার হচ্ছে রিজেনারেট হবে। আর টাইম কন্ট্রোল হচ্ছে আমাদের নরমাল ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের রেশিওটা থাকে 1:2, কিন্তু আমরা এখানে ইনভার্স রেশিও ভেন্টিলেশনটা হচ্ছে ইউজ করব। ইনভার্স রেশিও ভেন্টিলেশন মানে আমাদের এক্সপিরেশনটা বেশি হবে, না ইন্সপিরেশনটা বেশি হবে, এক্সপিরেশন কম হবে। এটা কেন করব? হেল্পস প্রিভেন্ট অ্যালভিওলার প্রোলাপস, হাইপারইনফ্লেশন এন্ড অটোপিপ এন্ড ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট। আর মেইনলি ইউজ করি আমরা এআরডিএস উইথ রিফ্লেক্টোরিয়া, হাইপোক্সেমিয়া এন্ড হাইপারক্যাপনিয়া। এখন আমরা ভেন্টিলেটরটা কিভাবে সেট করব সেটা আমাদের একটু জানা দরকার। সেটিংস ভেরি উইথ এজ, ওয়েট এন্ড আন্ডারলাইং প্যাথোলজি অফ পেশেন্ট। এখন ভেন্টিলেটর সেটিংস এর জন্য আমাদের ইনিশিয়ালি কি কি লাগবে? টাইডাল ভলিউম, FiO2, রেসপিরেটরি রেট, ইন্সপিরেশন এক্সপিরেশন রেশিও, ফার্স্ট টাইম, পিপ জিট নিপ এন্ড ট্রিগার সেনসিটিভিটি। এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে। আমরা প্রথমে টাইডাল ভলিউম আসি। টাইডাল ভলিউম হচ্ছে নরমালি আমরা পেশেন্টে 500 ml বলা হয়। এটা ফিজিওলজিক্যালি নরমাল পেশেন্টে নরমাল যে কোনো একটা মানুষের হচ্ছে টাইডাল ভলিউম 500 ml থাকে। এখন নরমাল, আর এটার এটা হচ্ছে কাউন্টটা হচ্ছে 8 to 10 ml পার কেজি। তো স্মল টাইডাল ভলিউম থাকতে পারে কাদের ক্ষেত্রে? এআরডিএস পেশেন্ট অথবা ব্রঙ্কোস্পাজম থাকে যাদের, তাদের। আর লার্জ টাইডাল ভলিউম থাকে ইনক্রিজ এয়ারওয়ে প্রেসার এন্ড ব্যারোটোমাসে। আমাদের এই ভেন্টিলেটর সেটিংসে আমাদের কিন্তু ওই 8 to 10 ml পার কেজি এটা অ্যাচিভ করা হচ্ছে আমাদের টার্গেট থাকে, এই টাইডাল ভলিউমটা অ্যালভিউলাসে প্রোভাইড করা বা লাং প্রোভাইড করা। দেন হচ্ছে FiO2, ফ্র্যাকশন অফ ইন্সপায়ার অক্সিজেন এক্সপ্রেস। এইখানে ফ্র্যাকশন অফ ইন্সপায়ার অক্সিজেন, এই FiO2 মানে হচ্ছে আমাদের যে ইন্সপায়ার এয়ারটা আছে সেই ইন্সপায়ার এয়ারের মধ্যে কত পার্সেন্ট হচ্ছে অক্সিজেন আছে। যেমন আমাদের নরমালি বাতাসে 21% হচ্ছে অ্যাটমসফেরিকে, 21% হচ্ছে আমাদের অক্সিজেন পার্সেন্টেজ। তো এক্সপ্রেস অ্যাজ পার্সেন্টেজ অফ ডেসিমাল সেটিংস ফ্রম 21 to 100%। তো এখানে এখানে একটু ইয়ে আছে যে 21% যদি আমাদের নরমালি অ্যাটমসফেরিকে হয়, তাহলে আমরা এই পেশেন্টের কি 21% মেনটেন করব না এর থেকে বেশি দিব? তো বলা হয় যে আমরা সাধারণত মানে 40% থেকে আমরা শুরু করি এবং 20 মিনিটস পর পর আমরা এবিজি করে আমরা এই জিনিসটা হচ্ছে সেট করি, কিন্তু আমরা শুরু করি 40% থেকে। এখন আমাদের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন এর টার্গেট কত? 60 মিলিমিটার অফ মার্কারি, আর এবিজি তে 90%, আর পালস অক্সিমিটারে 95%। এটাই আমাদের টার্গেট হচ্ছে অক্সিজেন, পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, যেটার উপর ডিপেন্ড করে আমরা এই FiO2 হচ্ছে বাড়াবো আর কমাবো সেটা আমরা ফিক্স করব। এরপর আমরা আসি রেসপিরেটরি রেট। সেট রেট ডিপেন্ডস অন এজ অফ পেশেন্ট।
তো নিউবর্ন পেশেন্টে হচ্ছে রেসপিরেটরি রেট 30 to 40 পার মিনিট, চিলড্রেনে 20 to 30 পার মিনিট এবং অ্যাডাল্টে 10 to 15 পার মিনিট। রিডিউস দ্য রেট ইন পেশেন্ট উইথ সিওপিডি, সিওপিডি পেশেন্টের রেসপিরেটরি রেটটা কম থাকবে। ইন্সপিরেটরি টাইম determines duration of inspiration and oxygenation. Newborn 0.3 to 0.5 second, infant and children 0.5 to 0.8 second, adult up to 1.5 second. Inspiration এবং expiration ratio normally 1:2, COPD তে 1:3 to 1:4। আর আমরা ইনভার্স রেশিও ভেন্টিলেশন বলবো 1:1 অথবা 2:1, এটাকেই আমরা ইনভার্স রেশিও ভেন্টিলেশন বলবো। এখানে আমাদের ইন্সপিরেশন টাইমটা বেশি থাকবে অথবা সমান থাকবে এক্সপিরেশন টাইমের সময়। আর কোথায় ইউজ করবো? এআরডিএস এন্ড রেসপিরেটরি হাইপোক্সিমিয়াতে। ফ্লো রেটটা আমাদের স্পিড উইথ হুইচ টাইডাল ভলিউম ইজ ডেলিভার, আমাদের ফ্লো রেটটা থাকবে 40 to 60 লিটার পার মিনিট। এটা পেশেন্টের কমফোর্ট ফিল করতেছি কিনা সেটার উপর ডিপেন্ড করে আমরা ফিক্স করবো ফ্লো রেটটা। আর এন্ড এক্সপিরেটরি প্রেসার আমরা আগে বলছিলাম, পিপ মানে হচ্ছে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার। পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার এটা আমাদের আমরা আগের স্লাইডটাতে চলে যাই। পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার মিন্স হচ্ছে যে এখানে আমরা যে প্রেসারটা, এই যে এখানে প্রেসারটা আমরা 16 উঠালাম, এটা আমরা সবসময় পজিটিভে রাখবো। এখানে 8 বলছি, কিন্তু 8 না হয়ে আর 1 হইতে পারে, 2 হইতে পারে বা 3 হইতে পারে, কিন্তু সেটা পজিটিভলি থাকবে। আরেকটা হচ্ছে জিপ মানে হচ্ছে জিরো বলতে এই যে আমরা যখন কন্টিনিউয়াস একটা প্রেসার দিব সেখানে আমরা প্রেসারটা +8 পর্যন্ত উঠাবো, কিন্তু এক্সপিরেশনের সময় সেটা আমরা 0 করে দিব। এটা হচ্ছে আমাদের জিপ। আরেকটা হচ্ছে নেগেটিভটা আমরা সাধারণত ইউজ করি না, তবে ওটা প্লাস থেকে আমরা হচ্ছে কি সেটা আসলে হচ্ছে কি আমরা নেগেটিভটা ইউজ করি না, এটা হচ্ছে কথা। নেগেটিভ এন্ড রেসপিরেটরি প্রেসার। এখন ইনিশিয়াল ভেন্টিলেটর সেটিংস ফর অ্যান অ্যাডাল্ট। তাহলে আমরা এখানে যত কিছু দেখলাম, তাহলে আমরা কিভাবে ইনিশিয়াল একটা ভেন্টিলেটর আমরা সেট করব। FiO2 আমরা হচ্ছে 0.7 থেকে 170 to 100%। যদিও আমরা হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আরো কম দিয়ে শুরু করি, কিন্তু বইতে লেখা আছে 70 to 100% দিয়ে শুরু করার জন্য। ডিক্রিজ টু 0.5 টু লেস, 5 or less, সেটা আমরা ডিপেন্ড করব আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে 20 মিনিট পর পর আমরা এটা ফিক্স করে দিব। টাইডাল ভলিউম 5 to 15 লিটার পার কেজি। 5 to 15 লিটার আমাদের টাইডাল ভলিউমটা আমাদের আসলে ভেন্টিলেটর সেটিংস এর সময় একটু ভালো করে খেয়াল করতে হবে, কারণ আমরা যদি যে পেশেন্টের টাইডাল ভলিউম যদি আমরা এর থেকে বেশি পরিমাণ দিতে থাকি, তাহলে এই পেশেন্টের নিউমোথোরাক্স হচ্ছে ডেভেলপ করার একটা পসিবিলিটি থাকে। এই জন্য টাইডাল ভলিউম এবং রেসপিরেটরি রেট এই দুইটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। যে পেশেন্টের 5 to 15 ml পার কেজি, এভারেজ 10 ml পার কেজি, এই হিসাব করে আমরা টাইডাল ভলিউমটা ফিক্স করব। রেসপিরেটরি রেট 10 to 20 ব্রেথ পার মিনিট। ট্রিগার অফ সেনসিটিভিটি 0.5 to 1.5 সেন্টিমিটার অফ ওয়াটার। ফ্লো রেট 40 to 60 লিটার পার মিনিট। আর ইন্সপিরেশন এক্সপিরেশন রেশিও 1:2 to 1:3। এটা নরমালি আমরা করি, তবে 1:2 to 1:3 এটা থেকে আমরা হচ্ছে কি প্রয়োজনে কমাই 1:1 অথবা 2:1 এটা আমরা করতে পারি, ইনভার্স করতে পারি। আর প্রেসার লিমিটটা 10 to 25 সেন্টিমিটার অফ ওয়াটার এবং টিপটা 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটার। এখন আমরা আসি হেমোডাইনামিক্স ইন মেকানিক্যাল ভেন্টিলেশন। Hemodynamics ki it is related with the force involved in circulation of blood. It is related to the flow of blood within the organs and tissue of the body. এখন আমরা একটা পেশেন্ট, তাকে আমরা পজিটিভ প্রেসার মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখলাম। তারপরে কি হবে, আমরা যখন লাঙে এটা দিতে থাকবো, আমাদের এখানকার যে লাঙের যে প্রেসারটা এবং ইন্টারথোরাসিক যে প্রেসারটা, এই ইন্টারথোরাসিক প্রেসারটা যখন বাড়বে এবং অ্যালভিউলাস লাঙের প্রেসারটা বাড়বে, তখন সেটা এটাই হচ্ছে আমাদের মেইনলি আসলে হেমোডাইনামিক্স, যে ইন্টারথোরাসিক প্রেসার সাথে সাথে সেটা সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা, এই দুইটাকে হচ্ছে প্রেসার ক্রিয়েট করবে। এখন সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভাতে যখন প্রেসার ক্রিয়েট করবে, তখন আমাদের ভেনাস রিটার্ন টু রাইট অ্যাট্রিয়াম হচ্ছে কমে যাবে। তো ভেনাস রিটার্ন টু রাইট অ্যাট্রিয়াম কমে যাওয়ার পর আমাদের রাইট অ্যাট্রিয়ামের হচ্ছে ফ্রি লোডটাও কমে যাবে। এখন রাইট অ্যাট্রিয়ামের ফ্রি লোড কমার পরে রাইট অ্যাট্রিয়াম যেহেতু ব্লাড কম পাইছে, সে রাইট ভেন্ট্রিকেলও হচ্ছে ব্লাডটা কম দিবে, কিন্তু
রাইট ভেন্ট্রিকেলটা পাম্প করবে মেইনলি আসলে আমাদের হার্টে, ঠিক আছে। তো হার্টে আমাদের চারটা আমাদের পালমোনারি আর্টারি দিয়ে হচ্ছে কি এটা পাম্প করবে রাইট ভেন্ট্রিকেলটা। কিন্তু দেখা গেল যে আমরা যেহেতু এখানে পজিটিভ প্রেসারে রাখছি এবং আমাদের অ্যালভিওলাসের যে রেডিয়াসটা এটা এত বেশি যেটা আমাদের পালমোনারি আর্টারিটাকে কম্প্রেস করে রাখছে আগে থেকে। তো পালমোনারি আর্টারি যেহেতু কম্প্রেস করে রাখছে, আমাদের রাইট ভেন্ট্রিকেল কিন্তু পালমোনারি আর্টারি দিয়ে লাংয়ে ঠিক মতো পাম্প করতে পারে না। তাহলে এখানে রাইট এটিএম ফ্রি লোড এবং আফটার লোড কমবে, রাইট ভেন্ট্রিকেলের ফ্রি লোডটা কমবে, কিন্তু যেহেতু সে পাম্প করতে পারতেছে না তাহলে রাইট ভেন্ট্রিকেলে আমাদের আফটার লোডটা বাড়বে। এবং একইভাবে আমাদের যখন হচ্ছে ব্লাডটা আসবে, লেফট এটিএমে ফ্রি লোড এবং আফটার লোড কম থাকবে এবং লেফট ভেন্ট্রিকেলেও ফ্রি লোড এবং আফটার লোড কম থাকবে। তো ওভারঅল আমাদের যেহেতু ব্লাডটা হচ্ছে কি ঠিক মতো ভেনাস সিস্টেমটা ঠিক হচ্ছে না, আমাদের কার্ডিয়াক আউটপুটটা কমবে এবং আমাদের হচ্ছে ব্লাড প্রেশারটা ফল করবে। এটা হচ্ছে আমাদের একটা সামারি এফেক্ট। কিন্তু কথা হচ্ছে এখানে সবারই কিন্তু প্রি লোড আফটার লোড কমবে এক্সেপ্ট হচ্ছে রাইট ভেন্ট্রিকল, যেটাতে প্রি লোডটা কমবে কিন্তু তার আফটার লোড হচ্ছে বেড়ে যাবে। তো মেকানিক্যাল ভেন্টিলেশন আমাদের এটা একটা ফ্লো চার্টে দেখানো হয়েছে, ইন্টারথোরাসিক প্রেসারটা বাড়বে, রাইট ভেন্ট্রিকল ফ্রি লোড কমবে, রাইট ভেন্ট্রিকল ইজেকশন কমবে, লেফট ভেন্ট্রিকল ফ্রি লোড কমবে, লেফট সিস্টোলিক ভলিউমটা কমবে এবং সিস্টোলিক ব্লাড প্রেসারটা কমে যাবে এবং পাস প্রেসারটা কমবে। আমরা আর একটু দেখে নিই যে পিপ এবং হচ্ছে হেমোডাইনামিক্স এর দুটো রিলেশন কি। হচ্ছে প্রি লোড কমবে এবং লেফট ভেন্ট্রিকুলার আফটার লোডটা হচ্ছে কমবে। এখন এখানে ডিপেন্ড করবে পেশেন্ট ইউভলিমিক আর হচ্ছে হাইপারভলিমিক। যদি ইউভলিমিক অথবা হাইপোভলিমিক হয় তাহলে পেশেন্টের কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেসার কমবে, এটা হচ্ছে কনফার্ম। কিন্তু যদি হাইপারভলিমিক হয় তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে এবং হচ্ছে কি ব্লাড প্রেসার নরমালও থাকতে পারে অথবা হচ্ছে কি বাড়তে পারে। এরপরে আমরা পালমোনারি ভেসেল এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকলে কি হয় সেটা একটু দেখি। যে পালমোনারি আর্টারি প্রেসারটা, পালমোনারি আর্টারি প্রেসার আগে থেকেই যেহেতু হচ্ছে আপনার অ্যালভিওলাসটা হচ্ছে প্রেসার প্রেসার দিয়ে রাখতেছে, পালমোনারি আর্টারি প্রেসারটা সবসময় বেশি থাকবে। কিন্তু পালমোনারি ভেনের যে ফ্লোটা ইনিশিয়ালি পজিটিভ প্রেসার ইনক্রিজ দ্য ফ্লো অফ পালমোনারি ভেন, ইনিশিয়ালি হচ্ছে বেশি থাকবে কিন্তু আলটিমেটলি হচ্ছে কি রাইট ভেন্ট্রিকেলের আউটপুট কমে যাওয়ার সাথে সাথে পালমোনারি ভেনে যে প্রেসারটা সেটা কমে যাবে। এখন আমাদের লেফট ভেন্ট্রিকেলে কি হবে, লেফট ভেন্ট্রিকেলে স্ট্রোক ভলিউমটা ইনিশিয়ালি বেশি থাকবে কিন্তু আলটিমেটলি এটা ফল করবে, কারণ হচ্ছে আপনার পালমোনারি ভেনে ফ্লো কমে যাওয়ার কারণে। আর লেফট হচ্ছে কি ভেন্ট্রিকেলে আফটার লোড, লেফট ভেন্ট্রিকেলে আফটার লোড হচ্ছে কমবে এবং লেফট ভেন্ট্রিকল যে প্রিলোড ইনিশিয়ালি বাড়বে কিন্তু হচ্ছে কি পরের এন্ড অফ দা হচ্ছে ইন্সপিরেশন হচ্ছে কমে যাবে। আর ব্লাড প্রেশার হচ্ছে এন্ড অফ দা এক্সপিরেশন ফল করবে। এখন আমরা হচ্ছে কম্পোনেন্ট অফ হেমোডাইনামিক মনিটরিং, আমরা তাহলে এই পেশেন্টের কি কি মনিটর করব। মিনিমাম কম্পোনেন্ট হচ্ছে পালস রেট, আর্টেরিয়াল প্রেসার, টিস্যু অক্সিজেশন এবং ইসিজি। আর এডিশনাল কম্পোনেন্ট হচ্ছে অ্যাডিকুয়েসি অফ হচ্ছে অক্সিজেশন, ভেন্টিলেশন, আমরা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন দেখবো এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দেখবো, পিএইচ দেখবো, অ্যাসিড বেস অ্যাবনরমালিটিস দেখবো এবং কার্ডিয়াক আউটপুট দেখবো। তো আমাদের আর্টেরিয়াল ব্লাড প্রেসার মনিটরিং এ দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ইনডাইরেক্ট এবং ডাইরেক্ট। ইনডাইরেক্ট বিপি মনিটরিং করব আমরা স্পিক ম্যানোমিটার দিয়ে এবং ডাইরেক্ট বিপি মনিটরিং করব সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার আর ইন্ট্রা-আর্টেরিয়াল ব্লাড প্রেসার মনিটরিং এর মাধ্যমে। এখানে কিছু হচ্ছে কি ছবি দেওয়া আছে স্পিক ম্যানোমিটারে। আর ইনভেসিভ মেথড হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেসার, নরমালি সেন্ট্রাল ভেনাস প্রেসার হচ্ছে 2 to 6 মিলিমিটার অফ মার্কারি আর হচ্ছে 2 to 8 সেন্টিমিটার অফ ওয়াটার। হাই হচ্ছে সেন্ট্রাল ভেনাস প্রেসার থাকবে মোর দেন 7 মিলিমিটার অফ মার্কারি, এটা রাইট সাইডে হার্ট ফেলিউরে, কোনিক বাই ভেন্ট্রিকুলার ফেলিউর, পেরিকার্ডিয়াল ডিজিজ, পালমোনারি স্টেনোসিস এবং নিউমোথোরাক্স। আর লো হচ্ছে কি সেন্ট্রাল ভেনাস প্রেসার থাকবে হাইপোভলিমিক শক। আর টিস্যু অক্সিজেনেশনটা আমরা দেখবো পালস অক্সিমিটার দিয়ে। এটা একটা পালস অক্সিমিটার। আর আমাদের ব্রেথ সাউন্ডটা একটু শুনতে হবে, কারণ হচ্ছে আপনার মিড স্ট্রিম ইন্টিউবেশন হয়েছে কিনা সেটা দেখার জন্য। যদি মিড স্ট্রিম ইন্টিউবেশনটা হয় তাহলে আমাদের ব্রেথ সাউন্ডটা ডিমিনিশড অর অ্যাবসেন্ট থাকবে। আর এয়ারওয়ে অবস্ট্রাকশন এন্ড ইলেকট্রিসিস, মিড স্ট্রিম ইন্টিউবেশন, প্লুরাল ইকুয়েশন, নিউমোথোরাক্স, এইগুলি সবগুলোতে ব্রেথ সাউন্ড ডিমিনিশড অর অ্যাবসেন্ট থাকবে। এরপরে আমরা প্রতি 20 মিনিট অন্তর অন্তর আর্টারি অ্যানালাইসিস করব। আর্টারি ব্লাড গ্যাস হচ্ছে কি
আর নরমাল হচ্ছে আপনার পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, আর পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 80 to 100 মিলিমিটার মার্কারি, এবং পিএইচ 7.35 to 7.45। আর আমরা একটু প্যারামিটার গুলো দেখে নিই। পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন 80 থেকে 100 মিলিমিটার মার্কারি হচ্ছে নরমাল, মাইল্ড হাইপোক্সিমিয়া হচ্ছে 60 to 79, মডারেট হাইপোক্সিমিয়া 40 to 59, এবং হচ্ছে লেস দেন 40 হচ্ছে সিভিয়ার হাইপোক্সিমিয়া। আর FiO2 অথবা পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন লেস দেন হচ্ছে 300 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে অ্যাকুট লাং ইনজুরিতে, আর হচ্ছে লেস দেন 200 মিলিমিটার মার্কারি অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এরপর কার্ডিয়াক আউটপুট মনিটরিং হচ্ছে কি করব কিভাবে, ইনভেসিভ ইন্টারমিটেন্ট বোলাস পালমোনারি আর্টারি থার্মোডাইলেশন, কন্টিনিউয়াস পালমোনারি আর্টারি থার্মোডাইলেশন। আর মিনিমাল ইনভেসিভ হচ্ছে লিথিয়াম ডাইলুশন, কার্ডিয়াক আউটপুট, পালস কাউন্টার অ্যানালাইসিস অফ কার্ডিয়াক আউটপুট, এনোসিসোফিজিয়াল ডপলার, ট্রান্সইসোফিজিয়াল ইকোকার্ডিওগ্রাফি। আর নন ইনভেসিভ পার্শিয়াল গ্যাস রিব্রিদিং, থোরাসিক বায়ো ইম্পিডেন্স এবং হচ্ছে বায়ো রিঅ্যাক্টেন্স, এন্ডোট্রাকিয়াল কার্ডিয়াক আউটপুট মনিটর এবং ডপলার মেথড, আর হচ্ছে ফটো ইলেকট্রিক প্লিথাইসোমোগ্রাফি। আমরা এখন মেকানিক্যাল ভেন্টিলেশন কখন হচ্ছে ডিসকন্টিনিউ করব, একটা পেশেন্ট মারা গেলে সেটা ডিসকন্টিনিউ করব। আর উইনিং হচ্ছে কি, উইনিংটা আমরা দেখে নিই। উইনিং ইজ দ্য প্রসেস অফ ডিক্রিজিং দ্য অ্যামাউন্ট অফ সাপোর্ট দ্যাট পেশেন্ট রিসিভ ফ্রম মেকানিক্যাল ভেন্টিলেশন। তাহলে উইনিং হচ্ছে আপ টু 25% পেশেন্ট হ্যাভ রেসপিরেটরি ডিস্ট্রেস সিভিয়ার এনাফ টু রিকোয়ার রিইনস্টিটিউশন অফ ভেন্টিলেটর। আর এক্সটিউবেশন হচ্ছে 10 to 20% অফ এক্সটিউবেটেড পেশেন্ট হু আর সাকসেসফুলি উইন রিকোয়ার রিইনটিউবেশন। আর আমরা হচ্ছে কি মেকানিক্যাল ভেন্টিলেশন থেকে কখন রিলিফ দিব, যখন পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল থাকবে, কারেকশন অফ আন্ডারলাইং লাং ডিজিজ, কারেকশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স অর ইলেক্ট্রোলাইট ডিসঅর্ডার, এডিকুয়েট নিউট্রিশন এবং মেন্টালি অ্যালার্ট থাকবে। তো আমাদের হচ্ছে যে কার্ডিওলজির কনসার্ন কি থাকবে, কার্ডিওলজি কনসার্ন হচ্ছে পেশেন্টের হচ্ছে ভেনাস রিটার্নটা রাইট এট্রিয়ামে হচ্ছে ইম্পেয়ার হবে, ভেনাস রিটার্নটা, গোয়িং অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, আর লেফট সাইডের হচ্ছে আফটার লোডটা কমে যাবে, যেটা হচ্ছে একটা যেটা আসলে আমাদের জন্য ভালো। আর অল্টার রাইট সাইডের হচ্ছে আফটার লোড, মানে রাইট ভেন্ট্রিকেলে আফটার লোডটা হচ্ছে অল্টার হবে। তো সাম এফেক্টটা কি, সাম এফেক্ট হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটটা কমবে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের কার্ডিওভাস্কুলার যে কমপ্লিকেশন সেটা কি আসলে সিগনিফিকেন্ট কিনা। কি বলা হয় যে অনেক সময় মানে এটা আসলে এত কম পরিমাণ হয় যে এই চেঞ্জটা, যে আমাদের কনসালটেন্ট অনেক সময় এটা খেয়াল করে না। তো সেই জন্য আমাদের কার্ডিওভাস্কুলার যে চেঞ্জ গুলা, মানে ব্লাড প্রেশার যে কমে যাওয়া, সেটা এত বেশি সিগনিফিকেন্ট না, এবং কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া ওটা অত বেশি সিগনিফিকেন্ট না। ঠিক আছে, তো এইটা আমাদের কনসালটেন্টরা অনেক সময় হচ্ছে কি নোটিস করে না। এই একটা মেকানিক্যাল ভেন্টিলেশনের ছবি দেওয়া আমাদের। তো সবাইকে ধন্যবাদ। আমাদের আসলে মেকানিক্যাল ভেন্টিলেশন আমরা আসলে অ্যানেস্থেসিয়া থেকে আমাদের প্লেসমেন্ট যতটুকু হয়েছে এর মধ্যে আমরা কখনো আসলে মেকানিক্যাল ভেন্টিলেশন দেখি নাই। তো এই যে আমাদের করোনা যে ডিউটির সময় আমরা যতটুকু হচ্ছে কি ফিজিওলজি এবং হচ্ছে প্যাথোফিজিওলজিটা বুঝতে পারছি, সেইটার উপর বেস করে আমরা আজকে এই প্রেজেন্টেশনটা দিছি। তো এখানে আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন, স্যারদের কাছ থেকে আমরা এই ব্যাপারে একটু ডিটেইলস যদি স্যাররা আমাদের বলতেন তাহলে আমরা উপকৃত হতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইয়া করো, ওই যে তুমি যে গ্রাফটা দেখাইছো না, একটা চার্ট দেখাইছো, যে কয়েকটা স্লাইড আগে যাও, ওইটা একটু আবার রিভিউ করো। প্রেসার চেঞ্জ যে গ্রাফটা দেখাইছো রেসপিরেশনের সাথে, না আগেরটা, এর আগে এটা 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 আগেরটা গ্রাফটা পরেরটা পরে 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 এরপরটা এরপরেরটা এটা 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 এটাকে আগে ফেজ গুলো বলো, মাঝখানে যে বড় ফেজটা কোনটা কোন ফেজ, কোনটা ইন্সপিরেশন কোনটা এক্সপিরেশন, এর আগে ফেজ গুলো বলো। স্যার এটা হচ্ছে স্যার আমাদের এই এটা হচ্ছে আমাদের ইন্সপিরেশনের ফার্স্ট পেজ স্যার, আর এটা হচ্ছে ইন্সপিরেটরি পেজ পুরোটা।
আর এখানে হচ্ছে স্যার আমাদের এক্সপিরেটরি ফেজটা। এই যে এটা আমাদের ইন্সপিরেশনে আমাদের টপ প্রেসারটা একদম টপে উঠলো ইন্সপিরেশনের সময়, এটা আমাদের প্লাটুতে থাকলো, আর এটা আমাদের হচ্ছে এই পয়েন্টে এসে আমাদের হচ্ছে ডিক্রিজ করলো। এটা হচ্ছে এক্সপিরেশনটা এখান থেকে শুরু হয়েছে স্যার। আর এটা হচ্ছে প্লাটু টেস্টটা, আর এটা হচ্ছে পিক প্রেসার টেস্ট স্যার। এটা আচ্ছা ঠিক আছে, কারো প্রশ্ন থাকলে বলো, আগে স্টুডেন্টরা বলো। আমি খুব নোটিস করছি প্রেজেন্টেশনের শুরুতে ছিল 31 জন, এখন 49 জন, জন শেষে কেন রে ভাই? শুধু আমি তো ইচ্ছে করে 5 মিনিট দেরিতে শুরু করছি, আমি 5-7 শুরু করছি, 10 মিনিট প্রায় দেরিতে শুরু করছি, তাহলে 10 মিনিটের ভিতরে 33 জন ছিল। হ্যাঁ, এত দেরি কাল সবাই? আসিমুল হাসান, তুমি তো অনেক দেরি করছো। ফেসবিরা প্রশ্ন করো। এটা তো এটা এটা বেসিক্যালি ও যেটা বলছে ফেজের জন্য না, টপিকটা খুব টাফ টপিক, বাট আমি যেহেতু প্র্যাকটিক্যাল কাজ কম হচ্ছে, থিওরিটা ভালো পড়া হয়ে থাকলে পরে কাজে লাগবে। এই জন্য ফেসবিট যারা মেডিসিনে কাজ করো তারা বলো, প্রশ্ন করো এবারে। হিমোডাইনামিক চেঞ্জ তো আমাদেরই পার্ট। Okay, sir. Thanks for the nice presentation. ও যথেষ্ট সুন্দর করছে, ওর বিগিনার হিসেবে যথেষ্ট ভালো করছে সে। Okay, sir. Sir, বলো ইমতিয়াজ, বলো। sir, যেটা দেখে থ্যাংকস ফর দ্য নাইস প্রেজেন্টেশন, প্রেজেন্টার যিনি করেছেন। একটা হচ্ছে আমাদের কার্ডিওলজিতে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে আপনি তিনটা ইন্ডিকেশন দেখিয়েছেন, প্রাইমারি, থেরাপিউটিক আর একটা হচ্ছে প্রোফাইলেক্টিক। আমাদের হচ্ছে থেরাপিউটিক ইন্ডিকেশনটাতে বেসিক্যালি আমরা অনেক বেশি কনসার্ন থাকি, স্পেশালি কার্ডিও রেসপিরেটরি অ্যারেস্টের পরে, তখন যে পিরিয়ডটা, যে সার্ভাইভাল পিরিয়ডটা আছে তখন ওটা দেই। একটা যেটা হচ্ছে স্যার, আমি স্যারদের সাথে একটু শেয়ার করতেছি, আমাদের এখানে আমাদের প্রবলেম যেটা হয়ে যায়, যেটা দেখা যায় যে স্যার আমাদের যে অভিজ্ঞতাগুলো বলে যে পেশেন্টগুলা, যেসব পেশেন্টের ইনটিউবেশন মেকানিক্যাল ভেন্টিলেশনে দেওয়ার পরে মোটামুটি 3 দিন ক্রস করে গেলে ওই পেশেন্টগুলার পরবর্তীতে আসলে আর উইনিং করা যায় না। এটা আমাদের আর কি স্যার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা বলে। তো এখানে স্যার হচ্ছে যে একটা তো পেশেন্টের ডিজিজ প্রসেস, নর্মাল ডিজিজ প্রসেস আছেই, যে যার হচ্ছে কোনো হার্ট অ্যাটাকের পর কার্ডিওজেনিক শক হয়, পেশেন্টগুলা উইনিং করাটা টাফ, এটাও ঠিক। কিন্তু স্যার আমাদের কোনো ড্রব্যাক আছে কিনা এটা আমাদের দেখতে হবে। তো কয়েকটা জিনিস উনি বলছেন যেটা আমাদের সবারই হচ্ছে যে যারা আমরা কার্ডিওলজিতে কাজ করি সেটা খেয়াল করতে হবে। যে একটা হচ্ছে যে ওই যে আমরা যে মোডে দিয়ে রাখি অ্যাসিস্ট কন্ট্রোল, যে জিনিসটা আছে ওটা চেক করতে হবে যে পেশেন্ট নিজের থেকে কতটা নিজের থেকে ইন্সপিরেশন করতে পারতেছে, এটা ফলো আপ। হ্যাঁ ইমতিয়াজ, শোনা হচ্ছে না কেন? স্যার, স্যার শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ এখন বলো, বলো। স্যার শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। কি বলছিলে যে পেশেন্ট নিজের থেকে নিজের সেলফ ড্রাইভ আসলো কিনা, এটা একটা বিষয়। জি তারপরে জি স্যার, আর তারপরে স্যার এবিজিটা কন্টিনিউয়াসলি দেখতে হবে, যে রেগুলারলি এই জিনিসটা, এবিজির ব্যাপারটাতে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় স্যার যে এবিজিটা একবার রেগুলারলি করা হয় না, কিন্তু এটা কিন্তু অনেক ইনফরমেশন দেয়। কারণ উইনিং এর যতগুলো ক্রাইটেরিয়া আছে, যে পিএ, বার্ষিক প্রেশার, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এই জিনিসগুলো প্যারামিটার গুলো দেখে আমরা কিন্তু আস্তে আস্তে উইনিং এর দিকে যাব। এবং আমাদের আসলে স্যার হচ্ছে যে আমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলে যে পেশেন্টকে যত তাড়াতাড়ি সম্ভব, পেশেন্টটা যদি উইনিং করতে পারে তাহলে তার সার্ভাইভাল চান্স বেশি। 3 দিনের বেশি হয়ে গেলেই আরো অন্যান্য কমপ্লিকেশন ডেভেলপ করে, স্পেশালি ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়াটা খুব কমন। যেহেতু আমাদের হচ্ছে ওইভাবে স্ট্রিক্ট স্যার হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রিকশনটা নেওয়া হয় না। তো আপনি আপনি ওই উইনিং এর ইন্ডিকেশন গুলো, মানে পয়েন্ট গুলো আবার একটু দেখান আমাদের, রিক্যাপ করার জন্য একটু আরেকটু। আচ্ছা, সে উনি ইমতিয়াজ যাক, আমি ইমতিয়াজের কথাটাতে ফেস বি ডি কার্ড সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। সিটিউতে কাজ করার সময় ইমতিয়াজ, স্যার আমার মনে হয় যেহেতু আমাদের স্বাভাবিক সময়ে একাধিক লোক ডিউটিতে থাকে, একজনকে জি স্যার, ভেন্টিলেটেড পেশেন্টের জন্য ইয়ে করে রাখা, ডিফাইন করে রাখা,
সে অন্যদের দেখবে, বাট তার প্রাইম কাজ হলো ভেন্টিলেটর পেশেন্টকে ফলো আপ দেওয়া। ওকে স্যার। অল মেন্স ওয়ার্ক, নো মেন্স ওয়ার্ক। ফলে হয় Yes, কি, sir. আমাদের পেশেন্ট গুলো ফলো আপটা কম, মানে ফাইন ফলো আপটা কম হয়। ধর তুমি ডিউটিতে ছিলে, অন্যদিকে তুমি ব্যস্ত, তুমি পুরো টাইমে তুমি আর ওই ভেন্টিলেটর পেশেন্টকে একবারও দেখা অ্যাসেস করার সুযোগ পাও নাই। আর তোমার যে ডিকার্ড বা ফেজে আছে, ওরা তো ব্যাপারটাকে, তুমি যেহেতু কিছু বলো নাই, তারাও ব্যাপারটাকে গুরুত্ব দেয় না। Yes, বাট sir. তুমি Yes, যদি sir. একজনকে গুরুত্ব দাও যে এই এই জিনিসগুলো দেখতে হবে, আপনি এই ব্যাপারগুলো আমাকে আওয়ারলি ফিডব্যাক দিবেন, কি অবস্থায় আছে রোগী, কয়েকটা পয়েন্ট থেকে Absolutely, বলে sir. দিলেন। Absolutely. এক নম্বর Right, কথা sir. হলো একজনকে এঙ্গেজ করা, ভেরি Right, sir. ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু নার্সরা ওয়ান টু ওয়ান নার্স নাই, নার্সরাও এঙ্গেজ না, তাহলে নার্স তোমার শিফটে গিয়ে নার্সকে ভেন্টিলেটর প্যাটার্ন দেখবে আর তোমার ডাক্তারকে দেখবে, দুইজনকে এঙ্গেজ করে দিবা যে আপনার অন্য যা কাজ হল, এটা হলো প্রাইম কাজ। 1 ঘন্টা পর আমাকে ফিডব্যাক দিবেন কি অবস্থায় রোগী আছে, তুমি দেখার দরকার না, তার কাছ থেকে তুমি ফিডব্যাক নিবা, প্রথম কাজ এটা। তখন সে কি কি দেখবে, দেখার ভেতরে প্রথম কথা হলো আমরা কি জন্য তাকে ইন্টিউবেট মেকানিক্যাল ভেন্টিলেশন গেছিলাম, যাওয়ার পর ওই ব্যাপারটা কারেকশন হইতে আমাদের কেমন সময় লাগবে, এটা আমাদের তোমার ফার্স্ট অ্যাসেসমেন্ট। পোস্ট কার্ডিয়াক দিছিলাম না পোস্ট হার্ট ফেলিওরের জন্য দিছিলাম না সিওপিডির জন্য দিছিলাম, ওটা কারেকশন হওয়ার জন্য কি কি করা দরকার আমার, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো ভেন্টিলেটর যদি আমি একদিন 2 দিন মেনটেন করতে হয়, মেনটেন করার ক্ষেত্রে এই মনিটরিংটা, এই মনিটরিং এর ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় ভুলটা যেটা এখানে করা হয়, মোড সুইচিংটা আমরা করি না, আমাদের বুঝি না, Yes, sir. মনোযোগ Absolutely. মোড Right. সুইচিংটা হয় না। এই মোড এসএমবি মোডে দেওয়া আছে, পেশেন্টের এসএমবি মোডে দেওয়া থাকলে পেশেন্টকে এডুকেট অ্যানালজেসিয়া এবং এডুকেট সেডেশন মাসল রিল্যাক্সেন্ট সে যাতে ফাইট করতে না পারে। আমি যদি এসএমবি মনে করি যে তাকে পেশেন্টের এডুকেট এফোর্ট নাই, তাকে পেশেন্ট কন্ট্রোল মোডেই রাখতে হবে, তাহলে সে যেন ফাইট না করে, পেশেন্টের সাথে ফাইট এক্সপাইরেশন ইন্সপিরেশন মিসম্যাচ যদি না হয়, আমার মেশিন ইন্সপিরেশনে পেশেন্ট এক্সপাইরেশনে কখনোই এডুকেট ইন্সপিরেটিভ ভলিউম সে প্রেসার অ্যাচিভ করবে। খেয়াল করো 500 ml টাইডাল ভলিউম দেওয়ার জন্য যতটুকু তার প্রেসার হয়তো 20 সেন্টিমিটার ওয়াটার প্রেসার তা লাগতো নর্মালি, পেশেন্ট যখন এক্সপায়ার করতেছে, মেশিন ইন্সপায়ার করতেছে, তখন চট করে 35 প্রেসার হয়ে যাবে, ভলিউম 300 ml 200 ml, ইনএডুকেট ভেন্টিলেশন হবে উইথ হাই প্রেসার, হাই ইন্সপিরেটরি প্রেসার মিসম্যাচ করতেছে করার কারণে, এটা এই কারণে তার হাইপোভেন্টিলেশন আছে, হাইপোক্সিয়া হাইপারকেপনিয়া ডেভেলপ করতেছে। তাহলে এটা একটা ফাইট করে পেশেন্ট, আমাদের পেশেন্টে প্রচুর ফাইট করে, আমরা সেডেশন মাসল রিল্যাক্সেন্ট এডুকেট দেই না। 2 নম্বরে আসো SpO2 FiO2, বারবার বলতেছি PO2 বাই FiO2 রেশিও দেখা, আমাদের PO2 বাই FiO2 রেশিও করতে গিয়া SpO2 মেনটেন করতে গিয়া FiO2 দেখা যায় 24 ঘন্টা পর্যন্ত তার 10% FiO2 রয়ে গেছে, 80% FiO2 রয়ে গেছে, এটি ভেরি মাচ টক্সিক। as early as possible FiO2 should be lowered less than 0.5, as early as possible FiO2 কমাই দিতে হবে। তোমার অন্য কোনো মেকানিজম কেন SpO2 বাড়ে না, তার কি পালমোডেমের জন্য বাড়ে না, তাকে অ্যাসিডোসিস হয়ে রয়েছে এই জন্য বাড়তেছে না, ডিসিশন কার্ভ শিফটেড টু রাইট, কি কারণে তার SpO2 বাড়তেছে না, ওটাকে দেখতে হবে। SpO2 বাড়ানোর জন্য অনলি FiO2 ইজ নট দ্য টুল, এই কথার মাথায় রাখতে হবে। তাহলে তোমার যদি তোমার যে ডাক্তার আছে সে যদি ফিডব্যাক দেয় SpO2 নট ইনক্রিজিং, তুমি তাকে বলতো কি কি কারণ আছে, এগুলো কারেক্ট করো, শুধু FiO2 বাড়াই দিও না। 24 আওয়ার চলে গেছে FiO2 100% এর রোগী কখনোই উঠবে না, ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হয়ে যাবে, তার উঠবে না, এর রোগী আর Yes, উঠবে sir. না, কারণ অক্সিজেন ডিরাইভড ফ্রি রেডিকেলগুলো সো মাচ টক্সিক। আমার ইনফার্ক্ট জোনে বাড়াই দিবে, অ্যারিথমোজেনিসিটি করবে, সেরেব্রাল ড্যামেজ করবে, রেনাল ড্যামেজ করবে, অনেক ড্যামেজ করে দিবে সে। আচ্ছা, তাহলে এটা খেয়াল রাখা। এরপর যেটা এই জন্য অ্যাবিজিটা যখন প্রয়োজন করবা, একবার ডেলিতে একবার অবশ্যই দুইবার করা উচিত আমাদের এখানে, আমরা যেহেতু আর্লি উইন করার প্ল্যান করতেছি, 2বার করা উচিত, সাথে ইলেকট্রোলাইট আদার্স জিনিসগুলো মনিটর করা, বেসিক কজটা মনিটর করা। তারপরে যেটা গুরুত্বপূর্ণ আমাদের এখানে সবচেয়ে আরো বড় একটা ফল্ট হলো, তুমি যেটা ভেন্টিলেটর নিউমোনিয়া, আমার তো মনে হয় ভেন্টিলেশন, আমি তো আমাদের ক্ষেত্রে বলবো দিস ইজ নট ভেন্টিলেটর অ্যাসিড নিউমোনিয়া, দিস ইজ সিসিও অ্যাসপিরেটেড নিউমোনিয়া। আমাদের ইনফেকশন কন্ট্রোলের অবস্থা মানে লজ্জাজনক অবস্থায়। এখন কি করে সিস্টার, তুমি খেয়াল করে দেখো, আনস্টেরাইল গ্লাভস পরেই সে হয়তো সাকশন দিচ্ছে টিউবে, অথবা স্টেরাইল গ্লাভস পরেই দিচ্ছে, গ্লাভসটা স্টেরাইল পড়ছে, পরার পর সে টেবিল থেকে ইনস্ট্রুমেন্ট গুলো নিজের হাতে নিচ্ছে, তার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই, সে নিজের হাতেই ওই গ্লাভস পরেই সে সাকশনের অন করলো, সাকশন ডিভাইসটা অন করলো,
ওই ডিভাইসে সে আবার টিউব অন করলো, পেশেন্টের বেড ধরলো, তারপর আবার টিউবে সাকশন দিল, ব্যাস এই রুগী তোমার আর উঠবে না, এই রুগী আর উঠবে না। আর ট্রোজেনিক সে যে হসপিটালে নিউমোনিয়া ইনফেকশন সে যে ঢুকাই দিল, এই রুগী উঠবে না। সুতরাং টিউবের সেকশন, অরোফ্যারেঞ্জিয়াল সেকশন, টিউবের সেকশন, আমি বারবার বলতাম, এখানে অনেকবার চেষ্টা করছি সিস্টার টিম চেঞ্জ হয়ে যায় আর খেয়াল থাকে না, ইনচার্জ যারা খেয়াল থাকে না। এই জন্য ভেন্টিলেটেড পেশেন্টের জন্য আলাদা মনোযোগ দেওয়া, সিসিউতে যারা ডিউটি থাকবে তারা জন্য আলাদা এনগেজমেন্ট। ওকে, প্রতিটা পেশেন্টের জন্য প্রতিটা শিফটে, প্রতিটা পেশেন্টের জন্য প্রতি শিফটে 250 ml একটা নর্মাল সিলিন্ডার ব্যাগ নিবা, ওয়ান ফর ইটি টিউব সেকশন, ওয়ান ফর অরোফ্যারেঞ্জিয়াল সেকশন। এরা একই মানে টিউবটা একই টিউব, এবং টিউব প্রতিদিন টিউব চেঞ্জ হবে, প্রতিদিন সাকশন টিউব চেঞ্জ হবে, অরোফ্যারেঞ্জিয়াল এবং ইটি টিউব সেকশন চেঞ্জ হবে। আর প্রতি শিফটে ওই পানিটা যে পানিতে টিউব প্রবেশ করে ওই পানি প্রতি শিফটে চেঞ্জ হবে, মার্কিং করা থাকবে কোনটা ইটি টিউবের আর কোনটা অরোফ্যারেঞ্জিয়াল সেকশনের। আর নয়তো দেখা যায় কি একই পানিতে টিউবটা হয় একই টিউব দিয়ে সাকশন দিচ্ছে দুই জায়গায়, নয়তো একই পানিতে পরিষ্কার করতেছে দুইটা টিউব। আমার কথাটা বুঝতে পারছো? আমাদের এডিকোড গালিপোর্ট নাই, আমি গালিপোর্ট দিতে পারবো না এরা, এই জন্য বলছেন 250 ml নর্মাল স্যালাইন যে বোতল, 250 ml নর্মাল স্যালাইনের বোতলগুলো টিউবগুলো পাওয়া যায় 20 টাকা করে, 30 টাকা করে, এগুলো আনা নিবা প্রতি শিফটে একটা করে, প্রতি শিফটে একটা করে, দুইটা করে ব্যাগ থাকবে, আর প্রতিদিন দুইটা করে সাকশন ক্যাথেটার কিনা হবে। আদারওয়াইজ এবং গ্লাভস সিস্টার দেখে তোমরা যদি এঙ্গেজ হও, একজন ডাক্তার যদি এঙ্গেজ থাকে, সাকশনটা কিভাবে দিচ্ছে মনিটর, কয়েকদিন মনিটর করলে আবার দেখবে এরা অভ্যস্ত হয়ে গেছে। আমাদের টিমটা রেপিডলি চেঞ্জ হয়েছে, গত 1 বছরের ভিতরে 3-4 বার চেঞ্জ হয়েছে আমাদের সিসিও নার্সিং টিম এবং ওয়ার্ড বয় টিম। ফলে এরা নতুন যারা বাইরে থেকে আসে ওরা এসব নিয়ে ওরিয়েন্টেড না। এই ব্যাপারটা, এই গ্যাপটার কারণে তোমার পেশেন্টের ফিডব্যাক আমাদের কমে যাচ্ছে, আমাদের আউটপুট গুলো কমে যাচ্ছে আমাদের। ঠিক আছে, বলো তুমি পরে কি বলতেছিলে একটা বলো। আর আরেকটা যেটা স্যার, হ্যাঁ বলো। আমরা এখন যেহেতু স্যার আমাদের কোভিডটা হচ্ছে কি বেশি কনসার্ন আমাদের, তো আমাদের বেশিরভাগ পেশেন্টই স্যার নিউমোনিয়া নিয়ে আসে আর কি, কোভিড পেশেন্ট গুলা। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি কোন জিনিসগুলো আমাদের কনসার্নে থাকা উচিত, এটা যদি স্যার বলতেন। নিউমোনিক পেশেন্ট, নিউমোনিয়া এখন তো কথা হলো যেটা আমাদের প্রথমত এই তুমি যে প্রশ্ন করছো এটা হসপিটাল ম্যানেজমেন্টের ব্যাপার, যেটা ওই আমাদের স্যাররা বারবার বলতেছিলেন, এই যে ট্রায়াস করা, সাসপেক্ট জোন, নন কোভিড জোন, কোভিড জোন, প্রথম করে ভাগ করা। নিউমোনিয়া নিয়ে কোনো পেশেন্ট নন কোভিড যাবে না, কিন্তু আমাদের স্যাররা আজকে আছেন, স্যারদেরকে আমি কিছু এটা বলবো, তাহলে যাবে না। তাহলে প্রথম যে সাসপেক্টে তুমি যদি নিউমোনিয়া থাকে তাহলে সাসপেক্ট জোনে থাকবে, সে নন কোভিডে যাবে না। সাসপেক্ট জোনে তুমি পুরো প্রোডাকশন নিয়ে কাজ করবা, আর as per possible avoid intervention, avoid intervention, তুমি ইন্টিউবেশন অ্যাভয়েড করার চেষ্টা করবা, অন্যগুলো নন ইনভেসিভ টুলে থাকবা, এটাই আর কি। এবং নেবুলাইজ অ্যারোসল জেনারেটিং প্রসিডিউর গুলো তাকে অ্যাভয়েড করবা। আর যদি কোভিড হয় কোভিডে পাঠাই দিবা। প্রথম হলো হসপিটাল ম্যানেজমেন্ট, ট্রায়াসটা খুব গুরুত্বপূর্ণ। স্যার আমরা হচ্ছে স্যার আইসিইউ তে যে পেশেন্ট গুলো পাইছি স্যার বেশিরভাগই স্যার নিউমোনিয়া নিয়ে আসছিল স্যার। ওই পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমাদের কনসার্ন কি হবে যে এই পেশেন্টের সার্ভাইভাল রেট বাড়ানোর ক্ষেত্রে? এটা অনেক বড় বিষয়, এটা আমাদের আজকের টপিকের বাইরে। আমরা আজকে যে টপিকটা পড়তেছিলাম টপিকের ভিতর থাকি, ওটা কোভিড পেশেন্ট ম্যানেজমেন্টের যে বিশাল টপিক, ওই টপিকে চলে যাবে, আলোচনাটা ওদিকে চলে যাবে। জি স্যার। কোভিড নিউমোনিয়া ম্যানেজমেন্টের টপিক চলে যাবে, তাহলে আমাদের মূল টপিক থেকে সরে যাব। জি স্যার। ঠিক আছে, আমরা মূল টপিকে আলোচনা করি, ওটা আলাদা জিনিস। পরে আমরা হেমোডাইনামিক্স নিয়ে আলোচনা করছি আজকে, ভেন্টিলেটেড হেমোডাইনামিক্স। তোমরা অ্যানাস্থেসি তোমাদের কাজে লাগবে, আমাদের কাজে লাগবে, এই জন্য এই টপিকটা আমরা আলোচনা করতেছি। কেমন, এই টপিকে থাকি আমরা। জি স্যার। হ্যাঁ বলো ইন্দ্রেশ, বলো। স্যার আমার আরো কয়েকটা কোশ্চেন ছিল স্যার, যেটা হচ্ছে যে আমরা সাধারণত যে একটা জিনিস ফিক্স রাখি যে ইন্সপিরেশন এক্সপিরেশন রেশিও 1:2, আর পিক এক্সপিরেটরি এন্ড এক্সপিরেটরি প্রেসার 5, এগুলো সাধারণত স্যার আমরা চেঞ্জ করি না স্যার। কোনো কি কার্ডিয়াক কন্ডিশন আছে আমাদের যে কারণে আমরা যাই সেটাতে স্যার এটা অল্টার করার কি কোনো দরকার আছে না? এটা আমাদের যে রোগীগুলোকে ধরো তুমি যে পর্যন্ত ভেন্টিলেটর মেকানিজম দিছো, বেশিরভাগই কার্ডিয়াক অ্যারেস্টের পড়ে বা সিভিয়ার হার্ট ফেলিওরের পড়ে। ওদের লাং প্যাথোলজি তেমন থাকে না, বা এআরডিএস নাই, নিউমোনিয়া এআরডিএস না তাদের। কথা বুঝতে পারছো? তাদের লাং কন্ডিশন আমাদের মানে অ্যাকসেপ্টেবলি নরমাল, এই জন্য ওদের পিপ আমাদের মিনিমাম পিপে রাখি আমরা। আচ্ছা, 1 নম্বর। আর আই রেশিও অল্টার করি না আমরা, নরমাল আই রেশিও 1:2 বা 1:2.5 1:3 এরকম রাখি। ঠিক আছে, তা আমরা নরমাল ব্রিদিং এ রাখার চেষ্টা করি।
নর্মাল দেখার ওকে চেষ্টা স্যার, করি। জি। আর একটা বিষয় সেটা বলো যেটা তুমি তুমি ভাগ করে দেখো, আমরা যদি 35 লিটার পার মিনিট, যেমন ফ্লো রেটটা 40 লিটার পার মিনিট, আমরা 35 লিটার পার মিনিট রাখি। তুমি যদি ভাগ করো 35 লিটার ভাগ 60 মিনিট, প্রতি মিনিটে ফ্লো রেট করতে হবে 560 এমএল, 580 এমএল এর মতো। তাহলে আমাদের 1 সেকেন্ডে 500 এমএল টাইডাল ভলিউম যাবে। তাহলে আমাদের যে আই রেশিওটা এটা ঠিক থাকে, ফ্লো রেটটা। তাহলে ফ্লো রেটটা আমার আই রেশিও ঠিক হবে, ফ্লো রেট এবং রেসপিরেট রেট দুইটা এদিকে করে দিলে আই রেশিওটা ঠিক হবে। আমরা নর্মাল সেটআপে রাখি, নর্মাল ব্রিদিং এর সেটআপে রাখি, যেহেতু আমাদের লাং প্যাথোলজি আলাদা না। যদি আমরা লাং প্যাথোলজি মনে করি তাহলে আমরা সেটআপ চেঞ্জের প্রশ্ন আসবে। কার্ডিয়াক জিনিসের জন্য সেটআপ চেঞ্জ তেমন আসবে না। আর বিপি যদি ওই পিপ আমাদের কার্ডিয়াক অ্যারেস্টে পড়ে, তো পেশেন্ট শকে থাকে, বেশি আইনোটোপ লাগে, এই অবস্থায় পিপ বাড়ালে তো বিপি আরো কমে যাবে, রাইট, জি স্যার, রাইট স্যার, পিপ আরো কমে যাবে। যেমন পিপ বাড়ানো তো আমার প্রয়োজন নাই কোনো এখানে, পিপ বাড়াই রাইট। অক্সিজেনেশন বাড়ানো হলো, যেটা ও বারবার বলতেছিল যে যদি লাংয়ের কলাপসিবিলিটির চান্স বেশি থাকে, এআরডিএস, ইন হাইলি ইনফ্লামড লাং, তাইলে আমরা চিন্তা করি। অথবা খালেদ, আমি একটু বলি, পিপ আপনি তো যেটা বলছিলেন, মানে ইট শুড বি মানে ইনক্রিজ ইন স্পেসিফিক সিচুয়েশনস লাইক এআরটিএস। তাছাড়াও কিন্তু যদি এক্সেসিভ পালমোনারি ব্লাড ফ্লো থাকে যদি কোনো পেশেন্টের, শান্ট ফিজিওলজি, সেটাতেও কিন্তু আপনার পিপ বাড়াইতে হবে। হ্যাঁ, ওইটা আরেকটা হলো পালমোনারি এডেমা অথবা প্লেথোরা, যেদের পালমোনারি ফ্লোটা বেশি, শান্ট যে শান্টে লেফট টু রাইট শান্টিং হচ্ছে, এটা ম্যাডাম তো কনসিডার তো ম্যাডাম ওটা আমাকে পাত্তাই দিচ্ছেন না, ভুলে যাচ্ছেন না। আপনারা। সরি ম্যাডাম, আপনি আছেন, আপনি কনজেনিটাল ক্রিটিক্যাল, আপনি তো সেটা আবার পিপ যদি বেশি রাখে তখন ও তো বলছে ওভার এক্সপেনশন অফ দ্য লাংস হবে, তখন রিডিউস কমপ্লায়েন্স হয়ে আবার পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কিন্তু বেড়েও যাবে। তখন আবার উল্টা, তখন আমরা পালমোনারি হাইপারটেনশন তখন তাই না পিপ কমাই দিই যাতে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে, সেটা আবার উল্টা। হ্যাঁ বলেন। এই আর কি। তাহলে পিপটা এই জন্য খুব বেশি না, আমরা ইউজুয়ালি 5 এ রাখি, বা প্রয়োজন হলে ম্যাডাম যেটা বলেন এইসব ক্ষেত্রে আমরা 8-10 এ যাই। 3 to 6 রাখেন আপনারা কি? 3 to 6 এ থাকেন? আমরা 5 রাখি আমরা, 5। ও আচ্ছা, 5 to 10 লিখছে। হ্যাঁ হ্যাঁ, এআরডিএস আর যদি ওই শান্ট ওগুলা থাকে, শান্ট ফিজিওলজি, ওটাতে পাবেন। আর যে খালেদ, একটা জিনিস ওরা মনে বাদ দিচ্ছে, আপনাদের ওটা লাগেনি কি জানি না, ওই ভলিউম স্ট্যাটাস দেখার জন্য আদার দেন ইকো, আইভিসি, সিপি ছাড়াও যে আর্টেরিয়াল সুইং দেখেন না, আর্টেরিয়াল লাইন ইন সুইং, ওগুলা কি দেখেন আপনারা? ম্যাডাম আমরা আসলে এখন এত ইন্ট্রোডিউস না ম্যাডাম, এই জিনিসটা আসলে আমরা জানি না। আচ্ছা, কারণ এটা আমি দেখতাম খুব দরকার, আর্টেরিয়াল সুইং দেখে যে ডিহাইড্রেশন বা ভেনাস রিটার্ন রিডাকশন আছে নাকি, তাই না? যদি আমি আইভিসি থেকে অত যদি বুঝতে না পারি, সাধারণত আইভিসি তো আমরা ইকো করে দেখি, তাই না, ভলিউম স্ট্যাটাস, তার নাহলে আর্টেরিয়াল সুইং দিয়েও আমরা বুঝতে পারি। স্যার আরেকটা স্যার, একটা কোশ্চেন স্যার, হচ্ছে যে মোডে রাখবো স্যার, ওটা আবার বললেন স্যার। আচ্ছা, মোডে তো আমরা অলওয়েজ আমরা শুরু করব এসএমবি মোড দিয়ে। এসএমবি মোডের পরে আমরা তারপরে পেশেন্টের কন্ডিশন অনুযায়ী, আর আমরা যে সাইক্লিং, যেটা প্রেসার সাইক্লিং, ভলিউম সাইক্লিং, আর হলে টাইম সাইক্লিং, আমরা ভলিউম সাইক্লিং এ রাখি। ভলিউম আমরা ইয়েতে রাখি, আমরা প্রেসারে ইউজুয়ালি পেরিডিক্সে অথবা কনজেনিটালে ওগুলোতে প্রেসারে যাই। আমরা ইউজুয়ালি অ্যাডাল্টে আমরা ভলিউমে রাখি, পার্সোনাল ফ্লো রাখি, আর এটা রাখি লো অ্যাসিস্ট কন্ট্রোলে রাখি। এরপরে আমরা এই ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশন, আমরা ইউজুয়ালি ভলিউম কন্ট্রোল ভেন্টিলেশনে দিই, আমরা টার্গেট থাকে আমাদের। আর শুধু প্রেসার কন্ট্রোলে দেই কোথায়? পেরিডিক্সে অথবা এআরডিএস এ প্রেসার কন্ট্রোল দেই। আচ্ছা, এখন কথা হলো যেটা যে আমরা ইয়েতে তারপরে যখন পেশেন্ট যখন আমরা তার আবার কারেকশন উইনের যে ক্রাইটেরিয়া সুইচ করব কখন? যখন আমরা দেখবো যে আমরা পেশেন্টের যে মূল কজটা যে জন্য দিছিলাম ওটা কারেক্ট করা হয়েছে, তখন আমরা তাকে ওখান থেকে সরাবো, ওখান থেকে অ্যাসিস্ট কন্ট্রোল থেকে আমরা তাকে এসএমবি যাবো, উইন আপ মোডে আমরা যাবো, আমরা আগে কজ রিমুভ করার পরে। এই জন্য আমাদের সময় লাগতে পারে, হয়তো কারো এক বেলা 2 বেলা। আমাদের তো হার্ট ফেলিওর 1 বেলা 2 বেলাতে একটা 2টা বেলাতেই হার্ট ফেলিওর পালমোনারি এডেমা কারেকশন হয়ে যেতে পারে, তো তাহলে দ্রুত উইন আপ করবো, ঠিক আছে। আর যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয়, সার্ভাইভ করে গেছে, আমরা একদিনে বেশি রাখার দরকার নাই। এগুলো খুব দ্রুত আমরা উইন আপ করার চেষ্টা করবো, নন ইনভেসিভে যাওয়ার চেষ্টা করবো। আর আমাদের এখানে আমরা বলছিলাম যে আমরা একটু লামা যদি কিনতে পারতাম, লেনজাল মাস্ক এয়ারওয়ে, তাহলে আমরা ইনভেসিভটা অনেকটা অ্যাভয়েড করতে পারতাম।
আর আমরা বাইপেপ পেপার কিনছি, বাইপেপ কিনছি এবার। তো বাইপেপ পরবর্তীতে যদি বাইপেপ নন ইনভেস্ট আমরা নন ইনভেস্ট থাকতে পারবো আমরা। স্যার এখানে এই আরো কয়েকটা স্যার যদিও মানে যেহেতু চলে আসছে স্যার, তাহলে স্যার হচ্ছে যে সিপ্যাপ, বাইপ্যাপ, অক্সিজেন কনসেন্ট্রেটর আর স্যার হাইফো নেজাল ক্যানুলা, এটার স্যার কোনটার কত FiO2 কত পর্যন্ত তোলা যায় স্যার, আর প্রেশার এটা একটু স্যার যদি একটু বলে দিতেন। বলো সবাই, আমি এগুলো তুমি বলো, তুমি তো থিওরিটিক্যাল করে আসছো, তুমি বলো, তুমি একটু জনের জন্য বলে দাও, বা আরেকজন বলেন। রেসিডেন্ট ফেসবি রেসিডেন্টটা কি ওটা উত্তর দেন। আমি সিরিয়াল নেজাল ক্যানুলা থেকে কতটুকু FiO2 তোলা যায়, কত লিটারে কতটুকু, মাস্কে কতটুকু তোলা যায়, হাই ফ্লো নেজাল ক্যানুলা কতটুকু তোলা যায়, এই চারটা পয়েন্ট আগে বলেন। নেজাল ক্যানুলা, মাস্ক, নর্মাল নন রিবেদিং মাস্ক, রিবেদিং মাস্ক, হাই ফ্লো নেজাল ক্যানুলা, চারটা ফরম্যাটে কোনটা কি দেওয়া যায়। আমি গতকাল রুগী দেখলাম যে হাই ফ্লো নেজাল, আচ্ছা আমরা তো আবার মূল আমরা হিমোডাইনামিক্স থেকে চলে যাচ্ছি, অক্সিজেন থেরাপিতে চলে যাচ্ছি আমরা। আচ্ছা স্যার, তাহলে বাদ দিই স্যার। আচ্ছা, তারপরে এটা যদি উঠছে একটু বলে দেন, একজন বলে দেন আমরা হিমোডাইনামিক্স নিয়ে প্রশ্ন করি, অনেক কথা আছে। স্যার ন্যাচারাল ক্যানুলাতে এটা বলা হয়েছে যে স্যার এটা যে 1 ml এর জন্য 4% ধরা হয় আর কি, যেটা আমরা এখানে দিতে পারি। এখানে সেজন্য যে আমাদের অক্সিজেন আছে আমাদের এনভায়রনমেন্টে 21%, তো আমরা এই 4%টা এই 21%-এর সাথে যুক্ত করার পরে সেটা আমরা দিয়ে থাকি। আর ফেস মাস্কে আমরা সাধারণত 6 to 10 লিটার পার মিনিট হচ্ছে ফ্লো দিতে পারি। আর ফেস মাস্ক দিয়ে হচ্ছে আমাদের সর্বোচ্চ 35 to 60% দিতে পারি। এখানে স্যার মানে অনেকগুলো একটা টেবিল আছে স্যার আমাদের টেক্সট বুকের, যেটা হচ্ছে যে 6 to 10 লিটারে আমরা কত পার্সেন্ট ধরতে পারি সেটা বলা হয়েছে। যেমন 6%-এ বলছে যে 35%, 7 লিটারে বলছে 41%, 8 লিটারে 47%, 9 লিটারে 53 আর 10 লিটারে 60% বলা হয়েছে স্যার। এখান থেকে আমরা যে পিএফ রেশিওটা বের করি, ARDS এর জন্য সাধারণত এটা বেশি বের করা হয়, তো এটা আমরা স্যার পিএফ রেশিওটা এখান থেকে বের করতে পারি। আর এখানে স্যার পিএফ রেশিওটা আমরা যেমন ধরি যে 6 লিটার যদি অক্সিজেন দেই তার 35% তার অক্সিজেন যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এবিজিতে ফার্স্টে তার হচ্ছে যে পাশের প্রেশার পর অক্সিজেনটা দেখে নিলাম, স্যাচুরেশনে দেখলাম 80% ধরলাম তার আছে, এবং তার যদি 6 লিটার আমরা অক্সিজেন দিই সেক্ষেত্রে 0.35 আমরা তার ভাগ দিলে আমরা 228 এরকম 230, হ্যাঁ 228-এর মতোই পাচ্ছি। তো এই ক্ষেত্রে স্যার ধরা হয় যে তার যদি 300-র কম বা 200-র বেশি হয় সেক্ষেত্রে তো মাইল্ড ARDS ধরা হয় আর কি। এরকম 200-র নিচে মানে মডারেট বা 100-র নিচে হলে সিভিয়ার এভাবে বলা হয়। আর স্যার অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে যেটা হয় যে নন রিব্রিথিং মাস্কটা ইউজ করা হয়, সেটার ক্ষেত্রে স্যার অক্সিজেনটা স্যার 10 to 15 লিটার পার মিনিট স্যার দেওয়া হয়। আর হাই ফ্লো নেজাল ক্যানুলা যেটা এখন আমরা ইউজ করতেছি কোভিডে স্যার, সেটাতে স্যার 40 to 60 লিটার পার মিনিটে দেওয়া হয় স্যার। আচ্ছা, এখানে একটু কনফিউশন করি। হাইফোনেজাল পর্যন্ত হ্যাঁ আপনি যা বলেছেন 40 to 60 ইভেন 80 পর্যন্ত দেওয়া যায়, কিন্তু ওখানে যে অক্সিজেন কনসেন্ট্রেশন যেটা আছে ওইটা এটা কত পর্যন্ত তোলা যায়? কারণ আমি দেখছি এই পুরাটা 100% করতে গেলে তখন এই ইয়ে মানে মেশিনটা কাজ করতেছিল না, এটা ছুটে যাচ্ছিল, তো 80% পর্যন্ত দিয়ে রাখছে এটা। আমি ঠিক বলতে পারবো না, তবে আমি শুনছি যেটা যারা কোভিডে কাজ করছে এখন যে তারা 100%-এর মতো দিতে পারে নাই, ওটা হচ্ছে 80% থেকে না 90%-এর কাছাকাছি গেছে, 100% দিতে পারে নাই। আর আমার নিজের অভিজ্ঞতা ওইটাই বলেন। হ্যাঁ জি জি সেটাই আমি ভাইয়াদের কাছ থেকে তাই শুনছিলাম। সরি, এটা মেশিনের প্রবলেম, থিওরিটিক্যালি দিতে পারার কথা, এটা পিপ বাড়ে আর কি। আর এতে রিব্রিথিং মাস্কের কি হয় বলো? রিব্রিথিং মাস্কে নন ব্রিথিং মাস্ক বলেন, রিব্রিথিং মাস্কে কি অক্সিজেন কেমন, রেশিওটা কেমন, কতটুকু দেওয়া যায় FiO2? বলতে পারছি এইচবিদের মধ্যে ইমতিয়াজ আছে, সঞ্জিদা বলো রিব্রিথিং মাস্কে কতটুকু দেওয়া যায়? সরি স্যার, আমার এটা ঠিক জানা নাই স্যার। শারমিন বলে দেন তো।
আপনি তো প্রেজেন্ট করছিলেন, আসেন সামনে আসেন নাকি ইয়েতে ডিউটিতে? আমি ডিউটিতে। নন রিব্রিদিং আর রিব্রিদিং, রিব্রিদিং মাস্কে দেওয়া যায়, রিব্রিদিং মাস্কে হাই দেওয়া যায় 60 থেকে 60% উপর দেওয়া যায়, আর নন রিব্রিদিং এ 40-50% বেশি দেওয়া যায় না। স্যার রিব্রিদিং এ স্যার বলো একটু বলবো স্যার। বলো বলো। স্যার নন রিবেটিং এ বলছে যে 80 to 100% FiO2 আমরা দিতে পারবো, কারণ হচ্ছে এখানে আমাদের অক্সিজেন যেটা আমরা কনজাম্পশন করছি সেটা হচ্ছে আমাদের কম খরচ হচ্ছে। আমরা যদি এটা একটা প্রথমে তো একটা ব্যাগের মধ্যে আসে, ব্যাগের মধ্যে আসার পরে সেটা হচ্ছে ব্রেথ করে নিয়ে নেয়, যার কারণে এখানে অক্সিজেন কনজাম্পশন যেটা হচ্ছে এটা পুরোটাই চলে যাচ্ছে, এটা মানে আর নষ্ট হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে যে 80 থেকে 100%। স্যার আমার ঠিক ধারণা নাই, আপনি একটু বললে ভালো হয় স্যার। তুমি, তোমার সাথে তো আমি একটু কনফিউজ হলাম। আমরা যে ব্যাগ থাকে, হ্যাঁ, এটা কি নন রিব্রিদিং মাস্ক না রিব্রিদিং মাস্ক? অক্সিজেন ট্যাঙ্ক যেটা থাকে নন রিব্রিদিং। নন রিব্রিদিং মাস্ক, নন স্যার। নন রিব্রিদিং মাস্ক, নন রিব্রিদার। হ্যাঁ। আর যেটা আমরা সাধারণত হসপিটালে যেটা ব্যবহার করে করোনার পাশাপাশি নেন, ওটা কি? ওটা কি রিব্রিদিং মাস্ক? স্যার আমরা যেটা আমরা যেটা ইউজ করি স্যার ইউজুয়ালি ওটা রিব্রিদার, আর যেটাতে ব্যাগ থাকে স্যার এটা নন রিব্রিদার। নন রিব্রিদার, নন তাহলে আমি ভুল বলতেছিলাম, আমি কনফিউজ ছিলাম এখানে। নন রিব্রিদিং এ দেওয়া যায় 80 থেকে 100% দেওয়া যায়, আর রিব্রিদিং এ 40% বেশি দেওয়া যায় না, 40% বেশি দেওয়া যায়। নেদারল্যান্ড কেননাতে 40%, রিব্রিদিং এ 40 থেকে 50, আর নন রিব্রিদারে দেওয়া যায় 80%। রিব্রিদারে আবার সমস্যা হলো যেটা কার্বন ডাইঅক্সাইড রিটেইন করে, এই জন্য খেয়াল করতে হবে যে সিএফবিডিতে আমরা দিব না। আচ্ছা, হেমোডাইনামিক্স নিয়ে বলো, প্রশ্ন করো। স্যার আপনি যেটা এই ফার্স্ট স্লাইড স্যার, ফার্স্ট না মানে যেটা স্যার এই গ্রাফটা দেখাইতে বলছিলেন স্যার, এটা একটা হ্যাঁ, গ্রাফটা দেখো তো। জি স্যার, ওটা আমি চাচ্ছি স্যার একবার এক্সপ্লেইন করলে ভালো হতো। একটু হ্যাং করছে স্যার। আমি ফেজে ফাহিম কিছু বলো না কেন, চুপচাপ থাকে ফাহিম। আমি নাম দেখতেছি খালি, ফেজই দেখতেছি খালি, ফেজ বি দেখতেছি না, শুধু ফেজই দেখতেছি। আর ডিক কার্ড, ফেজ বি দেখতেছি, ডি কার্ড আছে, ডি কার্ড সব আছে, ফেজ বি দেখতেছি না। দীপল স্যার এটা আপনি খেয়াল করেন যে ফেজ বিরা অ্যাডমিন করতেছে, কম করতেছে স্যার। ফেজ বি কয়জন আছে? ফেজ বি কয়জন? ফেজ বি স্যার এতে আমি ইমতিয়াজ, সানজিদা, ফাহিম এই তিনজনকে নাম দেখতেছি স্যার আমি। আমি আছি, রাজন সুধীর আছে, সুধীর রাজন, কথা বলেন না কেন? সোহাগ ভাই আছে স্যার, সোহাগ ভাই আছে, সুমন ভাই আছে, সুমন আছে, নিপা আচ্ছা। জিজ্ঞেস করি খালেক, আমি একটা কোশ্চেন করি, ওরা তো কেউ করে না। এই টাইডাল ভলিউম যদি হাই রাখা হয় কার্ডিয়াক সার্জারি পরে, তাহলে কি ওই আপনার মানে ভেন্টিলেটর ইনডিউস লাং ইনজুরি ওগুলো হওয়ার কি চান্স থাকে? এটা একটু জানতে চাচ্ছি। আমরা যে সার্জারি পরে একটু যদি যখন হাই রাখা হয় টাইডাল ভলিউমটা ইমিডিয়েটলি মানে আফটার কার্ডিয়াক সার্জারি। বলো কেউ একটু, এটা ফিজিক্স, এটা ফিজিক্স। কেন রাখে টাইডাল ভলিউমটা বেশি? আপনারাই জিজ্ঞেস করতেছে, ওদের বলতে সময় লাগে, আপনি বলুন। ম্যাডাম আমি এবার সরাসরি তো এটা পড়ি নাই, টাইডাল ভলিউমটা বেশি রাখা হয় এটা আমি পড়ি নাই। কেন ওদেরকে হাই রাখতো? এটা কি এটা আমি যেটা পড়ি নাই, যারা শিশু কাজ করার সময় যেটা খেয়াল করছি যে লাংয়ের যে রিকয়েল টেন্ডেন্সি, হ্যাঁ আমার যে চেস্ট ওয়াল করা হয়েছে, স্টিচ দেওয়া হয়েছে, স্টারনাম স্টিচ দেওয়া হয়েছে, ফলে টোটাল আমার যে লাং এবং একটা থোরাসিক ওয়াল, থোরাসিক কেজের রিকয়েল টেন্ডেন্সিটা বেশি থাকে তখন, ফলে ভলিউমটা দিলে তার রেসপন্সিবিলিটি থাকে পুরো লাংগুলো, অ্যালভুলাস গুলোকে ওপেন করা। অনেকক্ষণ তো অ্যালভুলাস গুলো সবগুলো ছিল না, এই জন্য তো তার ভলিউম বেশি রাখা হয়, তার লাংকে রেসপন্সিবিলিটি রাখা।
এটার সাথে কোনো ওবেস পেশেন্টের সম্পর্ক আছে? ওবেস না পেশেন্ট অথবা না নাকি? না না এটা কমনলি দেওয়া হয় কি 12 ভোল্ট বেশি রাখা হয় কয়েকটা কারণে, যাতে আমার একটু প্রেসার ইফেক্টে ব্লিডিং উজিং ব্লিডিং কম হবে। আমার এখানে রিকয়েল লাং থোরাসিক ওয়ালের রিকয়েল যেটা এটাকে প্রিভেন্ট করা। হ্যাঁ, টোটাল সবগুলো মেকানিজম থোরাসিক কেজের ফিজিক্সটাকে মেইনটেইন করার জন্য একটু ভলিউমটা বেশি দিয়ে রাখা হয়। এতে কোনো এটা সাইড ইফেক্টস ওগুলা কিছু হয় না? অর্গান সাইড ইফেক্ট একটা হলো ম্যাডাম যেই আমি 12 ভলিউম বেশি দিতে গেলে আমার ইন্সপিরেটরি প্রেসার বাড়বে, ইন্সপিরেটরি প্রেসার পজিটিভ আমার ইন্সপিরেটরি প্রেসার বাড়বে, প্রেসার বাড়ার কারণে ভেনাস রিটার্ন কমবে। এটা অর্গান ডিসফাংশন বা ওরকম কিছু কি হতে না পারে? ওরকম কিছু না, ওরকম জাস্ট ওই তার সাথে আমার যদি প্রেসারটা খেয়াল রাখতে হবে আর কি। প্রেসারটা এখানে দেন আমাদের ইন্সপিরেটরি প্রেসারটা একটু আমাকে কারসরটা দাও হোস্ট কত বললো? ও বললো 10 to 12 ml পার কেজি বললো এরকম। ভলিউম জি 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 আমরা 50-60 কেজি বডি ওয়েটে আমরা তাহলে 500 থেকে 600 ml মতো দেই, 10 ml পার কেজি বডি ওয়েট এরকম রাখি। হ্যাঁ এরকমই তো আর বললো। যদি একটু বেশি দিতে চাই আমরা তো 15 ml পার কেজি বডি ওয়েট দেই আচ্ছা বেশি দিতে চাইলে। আচ্ছা ওই চার্টটাতে যাও, গ্রাফটাতে যাও। হ্যাঁ, আমাকে কারসরটা যে ম্যাডাম এখানে যে মাঝখানে ইন্সপিরেশন যেটা আমার কারসরটা তো আমার কারসরটা তো দেখা যায় না বোধহয়। আমার মাঝখানে ইন্সপিরেটরি টাইমটা এখানে যদি প্রেসারটা বাড়াই দিই তাহলে আমার যে এলবি স্ট্রোক ভলিউমটা আরো কমে যাবে, বিপি আরো কমে যাবে। এটা এই জন্য শুধু খেয়াল রাখা হয় আর কি। প্রেসার যদি বাড়ে আপনার ভলিউম বাড়াতে গেলে প্রেসার বাড়বে। সাজিদা বলো এই ম্যাডাম তুমি কি বলতে চাচ্ছেন? না স্যার আমি চাচ্ছিলাম এটা এক্সপ্লেন করলে বুঝি নাই স্যার, এটা এক্সপ্লেন করতে চাচ্ছিলাম, মানে এটা হেমোডাইনামিক্স তো হ্যাঁ হ্যাঁ ওখানে আলাদা আলাদা করে লিখছে উনি, ইভেন্টস ইন পালমোনারি ভেসেল, ইভেন্টস ইন এলভি। তো এই গ্রাফগুলো কখন বাড়তেছে কখন কমতেছে এটা আমি বুঝতেছি না স্যার। আরেকটা জিনিস দেখেন খালেদ, আরেকটা জিনিস ওই যে পালমোনারি ভেসেলস দেখাচ্ছে না, এরপরে কিন্তু যদি রাইট ভেন্ট্রিকুলার থাকতো সেটাও ভালো হতো, কারণ রাইট ভেন্ট্রিকুলার আফটার লোডও তো যখন ইন্সপিরেশনে বেড়ে যায় তাই না? ওগুলো যদি একটু দেখাতো, রাইট ভেন্ট্রিকল তারপর লেফট ভেন্ট্রিকল ওটা কাকে ও নিজেই তো আসলে ওরা তো ফেজে তো মাত্র ওরা আসছে। রাখো একটু রাখো এই যে ওইখানটা আছে দেখেন, রাইট ভেন্ট্রিকল প্রিলুড এর পরেরটাতে আছে, কিন্তু ওইখানটা গ্রাফটা দেখেন। আচ্ছা তুমি আমাকে গ্রাফটাই দেখাও আর একটু যে আমি ভ্যাকসিন কোড যে আছেন আমাকে একটু কারসরটা আমাকে একটু পোস্ট করেন, তো আমি কারসরটা আমি দেখাতে পারি কিনা, কারসরটা আমি করতে পারি কিনা। এই মাঝখানটা আরবিটা ঢুকালে ভালো হতো, এই জায়গাটা আরবিটা আর কি আফটার লোড বেড়ে যায়।